কিলোমিটার মনে হচ্ছে শুধু 2025 সালের 25শে অক্টোবর শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শুরু হয়েছিল আমাদের পাহাড়মুখী যাত্রা। দীর্ঘ রাত পেরিয়ে 26শে অক্টোবর সকালে পৌঁছলাম শিলিগুড়ি জংশন স্টেশনে। এখান থেকেই শুরু হলো সত্যিকারের পাহাড়ের পথে ওঠা। পাহাড়ের রাস্তায় ভরসা মানেই বোলেরো। এই মজবুত গাড়িতেই শিলিগুড়ি থেকে ধোত্রে পর্যন্ত আমাদের যাত্রা শুরু হলো পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে। শিলিগুড়ি থেকে ধোত্রে পর্যন্ত বোলেরোর ভাড়া সময় ভেদে একটু ওঠানামা করে। অক্টোবর, নভেম্বর বা মার্চ, এপ্রিল মাসে পর্যটক বেশি, তাই ভাড়াও কিছুটা বেশি পড়ে। আমি একজন ড্রাইভারের নম্বর ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করে কথা বলতে পারেন। একটা খুব দরকারি কথা বলে রাখি, ধোত্রে, টুমলিং, সান্দাকফু, মাজুয়া বা তাবাকুশির মতো পাহাড়ি জায়গায় ঘুরতে এলে সঙ্গে রাখবেন আধার বা ভোটার কার্ডের অরিজিনাল, তার 3টে ফটোকপি আর একটা পাসপোর্ট সাইজের ছবি। মানেভঞ্জনে, চেকপোস্টে ও হোমস্টেতে এসবের প্রয়োজন হতে পারে, তাই আগে থেকে প্রস্তুত থাকলে ঝামেলা এড়ানো সম্ভব হবে। এবার যে রাস্তা দিয়ে আমরা শিলিগুড়ি থেকে ধোত্রে পৌঁছলাম তার অ্যানিমেটেড রুট ডিসপ্লেটা একবার দেখে নেওয়া যাক। শুকনা, রংটং, কার্শিয়াং, সোনাদা, ঘুম আর মানেভঞ্জন হয়ে আমরা পৌঁছলাম ধোত্রে। এই পথে চলার প্রতিটা বাঁকে পাহাড়ের সৌন্দর্য যেন নতুন করে ধরা দেয় চোখে। আরও একটা বিকল্প রাস্তা আছে মিরিক হয়ে, তবে এবছর অক্টোবর মাসের 4 ও 5 তারিখে টানা ভারী বৃষ্টির ফলে সেই মিরিকের রাস্তা আপাতত বন্ধ রয়েছে। দার্জিলিং জেলার প্রায় 8500 ফুট উঁচুতে ছোট্ট, শান্ত, নিরিবিলি এক পাহাড়ি গ্রাম ধোত্রে। সবুজে মোড়া এই গ্রাম যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্ত আশ্রয়। ভ্রমণ পিপাসু মানুষেরা এখানে আসেন নানা কারণে। কেউ আসে শহরের কোলাহল থেকে কিছুটা দূরে নিস্তব্ধতার স্বাদ নিতে, কেউ বা আসেন সান্দাকফু ট্রেকের আগে শরীরকে পাহাড়ের হাওয়ায় মানিয়ে নিতে, সেই অ্যাক্লিমেটাইজেশন ওয়াক করতে। আর অনেকেই আসেন এক বিশেষ আনন্দের টানে, ভোরে হোমস্টের ছাদে দাঁড়িয়ে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার প্রথম আলো দেখার আশায়, যে দৃশ্য একবার দেখলে মন চায় না আর চোখ ফেরাতে। আমি উঠেছি শেরপা হোমস্টেতে। ভ্রমণ পিপাসুদের জন্য থাকার কোনো অসুবিধে নেই এখানে। পুরো ধোত্রে গ্রাম জুড়েই ছড়িয়ে আছে এমন অনেক বড় ছোট হোমস্টে, কাঠের ঘর, টিনের ছাদ আর দারুণ আতিথেয়তা। নেটে সার্চ করলেই সহজেই পেয়ে যাবেন এদের কন্ট্যাক্ট নাম্বার। অভিজ্ঞতা থেকে বলছি, বেশিরভাগ পাহাড়ের হোমস্টেগুলোতে সকালের শুরু হয় 1 কাপ গরম চা আর সঙ্গে বিস্কুট দিয়ে। ব্রেকফাস্টে থাকে লুচি, তরকারি, ডিম সেদ্ধ আর আবারও 1 কাপ চা। দুপুরে ভাত, ডাল, সবজি আর ডিমের ঝোল, একেবারে ঘরোয়া স্বাদের খাবার। বিকেলে পাওয়া যায় গরম গরম পকোড়া আর চা, আর দিনের শেষে রাতে রুটি আর চিকেন কারি। এখানেও প্রায় একই রকম স্নিগ্ধ আতিথেয়তা পেয়েছি, যেন পাহাড়ের সহজ সরল ভালোবাসা খাবারের মাধ্যমে মিশে গেছে আমাদের মনে। ধোত্রের হোমস্টেগুলোতে থাকা খাওয়া মিলিয়ে জনপ্রতি ভাড়া সাধারণত 1000 থেকে 1500 টাকার মধ্যে হয়ে থাকে, তবে সিজন অনুযায়ী কিছুটা তারতম্য হতে পারে। আমি 4টে হোমস্টের যোগাযোগ নম্বর ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, ইচ্ছে করলে যোগাযোগ করে বর্তমান রেট জেনে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আজ 2025 সালের 27শে অক্টোবর। আমি এখন ধোত্রে থেকে বলছি। ধোত্রে একটা ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম, যেদিকে তাকাই শুধু সবুজ পাহাড়, চারপাশে
ঘন পাইন গাছে ভরা। এখানকার নিস্তব্ধতা একেবারে অন্যরকম, শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ। শহরের কোলাহল থেকে অনেক দূরে এক শান্ত নিরিবিলি জায়গা। বাতাস এত স্বচ্ছ আর ঠান্ডা যে নিঃশ্বাস নিলেই মন ভরে যায়। সকালে শেরপা হোমস্টের ছাদে দাঁড়িয়ে আমি তাকিয়ে আছি দূরে সাদা বরফ ঢাকা হিমালয়ের মহারাজ কাঞ্চনজঙ্ঘার দিকে। সকালের নরম রোদ যেন আলতো করে ছুঁয়ে দিচ্ছে সেই বরফ ঢাকা চূড়োগুলোকে। ধীরে ধীরে রং যাচ্ছে বদলে, কখনো রূপলি, কখনো সোনালি, আবার কখনো হালকা গোলাপি। আকাশটা আজ একটু কুয়াশায় ঢাকা, তবু সেই মেঘের ফাঁক দিয়ে যখন সূর্যের আলো পড়ছে কাঞ্চনজঙ্ঘার গায়ে, মনে হচ্ছে স্বর্গ যেন ঠিক এখানেই নেমে এসেছে। কি অপূর্ব সেই দৃশ্য, চোখ সরিয়ে নেওয়া যায় না একবারের জন্য। শরীরকে পাহাড়ের উচ্চতার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নেওয়ার জন্য আমরা ৮৫০০ ফুট থেকে আরেকটু উপরে উঠতে রওনা দিলাম টুমলিংয়ের দিকে। টুমলিংয়ের উচ্চতা প্রায় ৯৬০০ ফুট। মাঝপথে এক জায়গায় থেমে চায়ের বিরতি নিলাম, আর সেই সময় চারপাশের পাহাড়ের সৌন্দর্যে যেন মন ভরে গেল। তবে যতই উপরে উঠছিলাম ততই চোখে পড়ছিল একটা পরিবর্তন। লক্ষ্য করলাম লম্বা পাইন গাছগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তাদের জায়গা নিচ্ছে ছোট ছোট ঝোপ আর পাহাড়ি গুল্ম। টুমলিংয়ে এসে যখন গাড়ি থামলো, দেখলাম এই রাস্তাটা ভারতের সীমানায়। এটাই সেই সীমান্ত স্তম্ভ। একদিকে ভারত আর অন্যদিকে এক পা ফেললেই নেপাল। অদ্ভুত এক অনুভূতি। এই পাহাড়ি রাস্তার ওপারেই আজকের রাতের আমাদের থাকার জায়গা, নেপালের মাটিতে অবস্থিত সৎকার লজ। এই দেখুন, এটাই আমাদের আজকের থাকার জায়গা, সৎকার লজ। নেপালের মাটিতে দাঁড়িয়ে থাকা সুন্দর এই লজে আজকের রাত কাটাবো আমরা। চারপাশে নীরবতা, শুধু হিমেল হাওয়া আর দূর থেকে ভেসে আসা পাহাড়ি পাখির ডাক। আজ ২৭শে অক্টোবর বিকেলে আমরা ধোত্রে থেকে টুমলিং এসে সৎকার লজে উঠেছি। এই লজটা নেপালের সীমানার ভেতরে পড়ছে। এখন বিকেলে গুগল সার্চ করে দেখলাম টেম্পারেচার প্রায় ১৯ ডিগ্রি, তবে ঠান্ডাটা কিন্তু বেশ অনুভব করছি আমি। টুমলিং খুব ছোট্ট নিরিবিলি একটা গ্রাম। লজ থেকে বাইরে বেরিয়ে একটু গ্রামটা ঘুরে দেখে আসি চলুন। তার আগে দেখে নিন আজ যে ঘরটায় আমি থাকবো। ছোট্ট হলেও বেশ পরিষ্কার আর সাজানো গোছানো একটা ঘর। তবে একটা অসুবিধা মানিয়ে নিতে হচ্ছে, এই ঠান্ডাতেও বাথরুমে গিজার নেই। তবে এখানকার মানুষজন খুবই সহৃদয়। সকালে নিজেরা বালতিতে গরম জল এনে দিয়ে যান। এই পাহাড়ি অতিথি সেবার সহজ আন্তরিকতাই আসলে মন ছুঁয়ে যায়। আর এটা সৎকার লজের ছিমছাম একটা সেলফ সার্ভিস ডাইনিং রুম। খুব পরিপাটি আর শান্ত পরিবেশ। এখানেই অতিথিরা নিজের মতো করে খাবার নিয়ে নেন। এই লজে ২, ৩, ৪ ও ৬ বেডের রুমের ব্যবস্থা আছে। থাকা খাওয়া মিলিয়ে
প্রতিজনের খরচ প্রায় ১,৬০০ টাকা। তবে বুকিং করার আগে অবশ্যই ইমেল, হোয়াটসঅ্যাপ কল বা মেসেজের মাধ্যমে কনফার্ম করে নেওয়াই ভালো, কারণ এই লজটা নেপালের সীমানার ভেতরে পড়ে। ডাইনিং রুমের এক পাশে রয়েছে খাবার জলের ব্যবস্থা, আর একদম পাশে হাত মুখ ধোয়ার জায়গা। এখানে কিন্তু গরম জলের দারুণ বন্দোবস্ত আছে। ঠান্ডা পাহাড়ি হাওয়ায় এটা কিন্তু সত্যি এক বড় স্বস্তি। টুমলিং খুব ছোট্ট একটা সুন্দর গ্রাম। এখানে রয়েছে বেশ কিছু লজ। সৎকার লজের ঠিক পাশেই রয়েছে সিদ্ধার্থ লজ। আর এদিকটায় রয়েছে শিখর লজ। আমরা যে লজে উঠেছি সেই সৎকার লজের পাশাপাশি সিদ্ধার্থ লজ, শিখর লজ আর গ্রিন হিল প্যারাডাইজ লজের কন্ট্যাক্ট নম্বর আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তবে বুকিং করার আগে অবশ্যই ইমেল, হোয়াটসঅ্যাপ কল বা মেসেজের মাধ্যমে রেট এবং অ্যাভেলেবিলিটি কনফার্ম করে নেওয়াই ভালো। ভারতের সীমানা ধরে কিছুটা উপরে উঠতেই চোখে পড়ল একটা ছোট্ট মনাস্ট্রি। এটাই হলো সেই ছোট্ট মনাস্ট্রি। দেখুন একবার এই মনাস্ট্রি থেকে চারপাশের পাহাড় আর প্রাকৃতিক দৃশ্যের প্যানোরামিক ভিউ, এক কথায় অপূর্ব। অক্টোবর নভেম্বর মাসে পাহাড়ের আকাশ সাধারণত বেশ পরিষ্কার থাকে। সেটা ভেবেই আমি রহরার দিগন্ত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার সুরজিৎ সাহার সঙ্গে যোগাযোগ করে এই দিকের ট্যুর প্যাকেজ বুক করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত প্রকৃতির খেয়ালে এবার আকাশটা তেমন পরিষ্কার পাচ্ছি না। যাই হোক, সুরজিৎ সাহার সঙ্গে এই প্রথম আমার ঘুরতে আসা। ভদ্রলোক সত্যি বেশ কেয়ারিং। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। তবে একটা কথা জানিয়ে রাখি, এই ভিডিওটা সম্পূর্ণ নিজের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি, কেউ স্পন্সর করেননি। লাল রঙের রোডোডেনড্রন, এখানকার পাহাড়ি নাম গুরাস। প্রতি বছর এপ্রিলের দিকে যখন এই ফুল ফোটে তখন পুরো পাহাড় যেন আগুনের রঙে রাঙা হয়ে ওঠে। নীল আকাশ, সবুজ পাহাড় আর তার বুক জুড়ে লাল গুরাসের আভা, এক স্বপ্নময় দৃশ্য যেন। রবীন্দ্রনাথ ঠাকুরও এই গুরাস ফুলের প্রতি ছিলেন গভীর অনুরাগী। পাহাড়ের ঢালে ঢালে গুরাস ফুটেছে, লাল রঙে যেন দাউ দাউ করে জ্বলছে। সৎকার লজের এক কর্মী আজ দেখালেন, এই যে লজের গেটের পাশে যে গাছটা, এটাই রোডোডেনড্রনের গাছ। ফুল নেই এখন, কিন্তু বসন্ত এলেই রাঙা গুড়েসে ভরে যাবে পাহাড়ের বুক। টুমলিংয়ের ৯,৬০০ ফুট উচ্চতায় শরীরকে মানিয়ে নিয়ে ২৮শে অক্টোবর ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম ১১,৯৩০ ফুট উচ্চতার সান্দাকফুর দিকে। পাহাড়ের কোল ঘেঁষে আঁকা বাঁকা পথ বেয়ে গাড়ি ধীরে ধীরে ওপরে উঠছে। পথে পড়ল সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের চেকপোস্ট। চেকপোস্টের পাশে বোর্ডে চোখে পড়ল রেড পান্ডা সম্পর্কে কিছু তথ্য। ড্রাইভার জানালেন, এই রাস্তার ধারে রেড পান্ডারা আসে না, তারা থাকে পাহাড়ের গভীর জঙ্গলের ভেতরে। বাঁশের সাইজগুলো এরকমই হয়, ছোট ছোট সরু সরু, মোটা হয় না। রাস্তার পাশ দিয়ে যেসব কঞ্চির মতো সরু সরু বাঁশ গাছ দেখছেন, সেগুলোর পাতা নাকি রেড পান্ডাদের খুব প্রিয় খাবার। বনের ভেতরেই নীরব প্রকৃতির কোলে লুকিয়ে থাকে এই অতি সুন্দর লাজুক প্রাণীরা।
জঙ্গলের ভেতরে এই সরু পাহাড়ি রাস্তা কতটা ভয়ানক একবার দেখুন। সামনের দিক থেকে কোনো গাড়ি এলে পাশ দিতে হয় মিলিমিটার ধরে। আর দেখুন কি দক্ষতার সঙ্গে একজন ড্রাইভার অন্য গাড়িটাকে জায়গা করে দিচ্ছে, নিখুঁত ভারসাম্যে। চাকা একটুখানি এদিক ওদিক হলেই গভীর খাদে গড়িয়ে পড়ার আশঙ্কা। এই ভয়, এই রোমাঞ্চ, এই পাহাড়ি রাস্তা সব মিলিয়ে যেন এক নিঃশ্বাস আটকে দেওয়া অভিজ্ঞতা। জঙ্গলের ভেতর দিয়ে উপরে উঠতে উঠতে একটা কথা আপনাদের জানাই। পাহাড়ে যত উপরে ওঠা যায় ততই শরীরকে মানিয়ে নিতে হয় নতুন উচ্চতার সঙ্গে। তাই কিছু প্রস্তুতি নিয়ে যাত্রা শুরু করাই বুদ্ধিমানের কাজ। যেমন সঙ্গে রাখুন হোমিওপ্যাথির কোকা 30, রাখুন সামান্য কর্পূর, আর সম্ভব হলে একটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারও সঙ্গে রাখবেন। কার শরীরে কখন কিসের প্রয়োজন পড়ে তা আগে থেকে বলা যায় না। সতর্ক থাকলে ভ্রমণ আরও আনন্দদায়ক হয়। গাইদিবাস চেকপোস্ট পার হয়ে আমরা এসে পৌঁছলাম প্রায় 10,400 ফুট উচ্চতায় কালাপুকুরিতে। কালাপুকুরি মানে কালো পুকুর। এখানকার এই ছোট্ট পুকুরের জল আশ্চর্যভাবে সবসময় কালচে রঙের থাকে। লোকজন বলে যতই ঠান্ডা পড়ুক না কেন এই পুকুরের জল কখনো শুকায় না। পুকুরের চারপাশে রঙিন প্রার্থনা পতাকা উঠছে। পুকুরের চারিদিকে হালকা কুয়াশার চাদর, একটা অপার্থিব শান্তি যেন ছড়িয়ে আছে চারপাশে। ট্রেকার বা পর্যটকদের জন্য এটি সান্দাকফু যাওয়ার শেষ প্রধান স্টপ। এখানে সাধারণত সবাই একটু বিশ্রাম নেয়, গরম চা খায় বা কিছুক্ষণ হাঁটে প্রকৃতির মাঝে। কালাপুকুরি থেকে সান্দাকফুর দূরত্ব মাত্র 6 কিলোমিটার, কিন্তু এই 6 কিলোমিটারই যেন সবচেয়ে ভয়ানক, সবচেয়ে রোমাঞ্চকর আর সবচেয়ে ক্লান্তিকর। রাস্তা এমন মনে হবে গাড়িতে নয়, পায়ে হেঁটেই যেন যাওয়া ভালো। পাহাড়ের বুক চিরে আঁকা বাঁকা এই পথ প্রতিটি মোড়ে যেন নতুন এক পরীক্ষা। এমন পথ যেন পাহাড় নিজেই পরীক্ষা নিচ্ছে আমাদের সাহসের। কিছু লোককে দেখছি রাস্তার পাশ দিয়ে ট্রেকিং করতে করতে উপরে উঠছে। আসলে সান্দাকফু মানে এই ট্রেকারদের স্বপ্নের গন্তব্য। এই পাহাড়ি পথে হেঁটে পৌঁছানোর মধ্যেই আছে এক অন্য রোমাঞ্চ। তবে সবাই তো আর পারে না। বয়সের ভার বা শারীরিক প্রতিবন্ধকতার কারণে অনেকের পক্ষেই ট্রেকিং করে সান্দাকফু পৌঁছানো সম্ভব হয় না। তাই
গাড়িতে চেপেও যখন এই চূড়ায় ওঠা যায়, মনটা ভরে যায় এক অন্যরকম সন্তুষ্টিতে। ওরে বাবা, অবশেষে এসে পৌঁছালাম আমাদের বুক করা সানরাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই হলো সন্দাকপুর সানরাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেলের গেট দিয়ে ঢুকেই চোখে পড়ল রিসেপশন, আর পাশেই ডাইনিং রুম। হিমেল হাওয়ায় জমে যাওয়া শরীরটাকে একটু উষ্ণতা দিতে এই ডাইনিং রুমেই বসেই গরম চায়ের কাপ হাতে নিলাম। চায়ের ভেতরে যেন মিশে আছে পাহাড়ের মিষ্টি শান্তি। এখানকার হোটেল আর হোমস্টেগুলোতে রেট সময় ভেদে বদলে যায়। পিক সিজন অক্টোবর, নভেম্বর, মার্চ আর এপ্রিল। এই সানরাইজ হোটেল সহ আশেপাশের আরও 3টে থাকার জায়গার কন্ট্যাক্ট নম্বর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বুকিং করার আগে একবার যোগাযোগ করে রেট আর খালি রুমের খবর জেনে নেবেন। সেই রাতটা 107 নম্বর রুমে হাড় কাঁপানো ঠান্ডায় কেটেছিল। মনটা শুধু একটাই অপেক্ষায়, রাত পোহালেই যদি কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলে। কিন্তু প্রকৃতি আমাদের প্রতি সদয় হলেন না। ভোর থেকে সকাল 8টা পর্যন্ত অপেক্ষা করেও আকাশ পরিষ্কার হলো না, কাঞ্চনজঙ্ঘাও দেখা দিলেন না। এত কষ্ট করে এত দূর আসার পরও দর্শন না পাওয়ার একটু আফসোস রয়ে গেলই। তবু একটা তৃপ্তি আছে, কালোপুকুরি থেকে সান্দাকপু পর্যন্ত প্রায় 6 কিলোমিটার যে ভয়ানক রাস্তাটা পেরিয়ে এসেছি সেটা আপনাদের দেখাতে পেরেছি। আজ 29শে অক্টোবর। বিফল মনোরথ নিয়ে নামার পালা নিচের দিকে। গন্তব্য মাজুয়া ফরেস্ট। মানেভঞ্জন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে প্রায় 5000 ফুট উচ্চতায় আমরা এসে পৌঁছলাম মাজুয়া ফরেস্টে। থাকার জন্য বুক করেছিলাম অরণ্যবাস। নামের মতোই এ যেন অরণ্যের কোলে প্রকৃতির সঙ্গে মিশে থাকার এক শান্ত আশ্রয়। এ যেন পাহাড়ি জঙ্গলের মধ্যে এক ছোট্ট রিসর্ট। এক কটেজ থেকে আরেক কটেজে যাবার পথগুলো পাথর দিয়ে সাজানো, একদম ন্যাচারাল লুক। শুনতে পাচ্ছেন চারিদিক জুড়ে এক নাগাড়ে বাজছে ঝিঝি পোকার সুর। তার সঙ্গে মিশে আছে অচেনা পাখির ডাক। আর দূরে সাওয়াজি খোলার জলের কলতান। সাওয়াজি খোলা রঙ্গিত খোলারই এক উপনদী। খোলা মানে নদী। এমন পরিবেশে সময় যেন থেমে যায়, মন ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে। এমন নিস্তব্ধ জঙ্গলের মধ্যে আজকের রাত কাটাবো ভাবলেই আনন্দে মন নেচে ওঠে। যতটা বিস্তৃত এলাকা জুড়ে এই হোমস্টেটা ছড়িয়ে আছে, আপনাদের ঘুরিয়ে তার এক ঝলক দেখানোর চেষ্টা করছি। দেখুন কেমন এক গ্রামের বাড়ির ছোঁয়া আছে চারপাশে। সব মিলিয়ে যেন এক শান্তির আস্তানা। এখানে যে রুমেই থাকুন না কেন, দিনের বেলা রুমের ভেতরে বসে থাকতে ইচ্ছে করবে না। ঠান্ডা হাওয়া, পাখির ডাক সব কিছু টানবে বাইরে। মন বলবে চলুন একটু চারিদিকে হাঁটা যাক, প্রকৃতিকে কাছ থেকে ছুঁয়ে দেখা যাক। এখানে আছে লাক্সারি কটেজ, টুইন কটেজ, ট্রি হাউস আর স্ট্যান্ডার্ড রুমের ব্যবস্থা। থাকা খাওয়া মিলিয়ে কটেজ অনুযায়ী রেট সময় ভেদে বদলাতে পারে। তাই আসার আগে একবার ফোন করে ট্যারিফ ও অ্যাভেলেবিলিটি কনফার্ম করে নেবেন। আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তার সাথে আরও 3টে হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দিলাম। যোগাযোগ করে থাকা খাওয়ার ট্যারিফ জেনে নিতে পারেন।
সন্ধে নামলে এই জায়গাটাতে কুয়াশার আবরণে বন্ধুদের সঙ্গে বসে গল্প আর আড্ডায় সময়টা কেটে যাবে হালকা মজায়। তাই এখানে যদি দল বেঁধে আসেন তাহলে আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়। তবে হাঁটতে চলতে একটু সাবধান হবেন। পাথর আর ঢালু পথে অসাবধান হলেই হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকছে। সামনের বিল্ডিংটাই হলো মেইন বিল্ডিং। আর এটা হলো ডাইনিং রুম। পাশেই অতিথিদের বসে গল্প করার ছোট্ট একটা জায়গা, আমাদের স্ট্যান্ডার্ড রুম। স্ট্যান্ডার্ড রুমটা এই মেন বিল্ডিংয়েরই দোতলায়, ছোট হলেও পরিপাটি। এবার পা বাড়ালাম সাওয়াজি খোলার দিকে। প্রকৃতির বুক চিরে বয়ে চলা সেই স্নিগ্ধ স্রোতটাকে আরও একটু কাছে থেকে অনুভব করতে, যেখানে পাহাড় আর জলের মেলবন্ধনে প্রকৃতি নিজেই যেন গেয়ে ওঠে এক অনন্ত সুর। মাজুয়া ফরেস্টের নির্জন পথে হাঁটছি আমি। চারপাশে সবুজ গাছপালা, মাটির গন্ধ আর বাতাসে এক অদ্ভুত প্রশান্তি। দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার মিষ্টি আওয়াজ, যেন প্রকৃতি নিজেই গান গাইছে মন ছুঁয়ে যাওয়া এক সুরে। নদীর ধারে চলে এসেছি প্রায়। হাওয়ায় ভেসে আসছে জলের মিষ্টি গন্ধ। এখানে এসে দেখি এক পাশে একটা হোমস্টে, সাই প্যালেস, আর তার ঠিক উল্টো দিকেই স্মৃতি হোমস্টে শান্তভাবে দাঁড়িয়ে আছে। নদীর কাছাকাছি আসতেই চোখে পড়ল দূরে পাহাড়ের কোলে জড়িয়ে থাকা দুটো বাড়ি। ক্যামেরা জুম করতেই দেখুন কি অপূর্ব সেই দৃশ্য, যেন ছবির মতো। শুনতে পাচ্ছেন পাহাড়ি নদীর জলের সেই গর্জন। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে নদী, তার সেই স্রোতের সঙ্গীত যেন প্রকৃতির নিজস্ব ভাষা। কি অপূর্ব লাগছে, তাই না? কিন্তু এই শান্ত সুন্দর নদী অতিবৃষ্টিতে মুহূর্তেই ধারণ করে ভয়ঙ্কর রূপ। তবু কত যুগ, কত শতাব্দী ধরে এই নদী এমনই বয়ে চলেছে, নিরবধি, নিরন্তর। আর দেখুন এদিকে পাহাড়ের কোলে জড়িয়ে থাকা আরেকটি বাড়ি। ক্যামেরায় একটু জুম করলে মনে হবে
প্রকৃতির আঁচলে মোড়া এক স্বপ্নের আশ্রয়। নদীর ধার থেকে ফেরার পথে চোখে পড়ল একটা গাছের গায়ে স্বর্ণলতা। কতদিন পর দেখা, সোনার সুতোয় যেন গাছটাকে জড়িয়ে ধরেছে, কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে বিপদ। অল্প দিনেই এই লতা গাছটাকে ঢেকে ফেলবে, নিঃশব্দে কেড়ে নেবে তার জীবন। আর এদিকে তাকান, এই গাছটার পাতার দিকে, মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের তুলির আঁচড়ে পাতার উপর এঁকে দিয়েছে নিপুণ আলপনা। সারা রাত ধরে ঝরেছে বৃষ্টি, পাহাড়ের গায়ে যেন কেউ পর্দা টেনে দিয়েছে মেঘের। সকালে চোখ মেলতেই দেখি এখনো টিপটিপ করে ঝরছে সেই বৃষ্টি। ছাতা মাথায় দিয়ে বেরোলাম হোমস্টের চারপাশে। ভেজা মাটির গন্ধে ভরে আছে চারদিক। মনে হচ্ছে যেন কোনো গ্রামের বাড়িতে বর্ষাকাল এসে নেমেছে নিঃশব্দে। তবু কত প্রাণবন্ত এই নিস্তব্ধতা। এই মুহূর্তে মনে হয় সময় যেন থেমে যাক এখানেই। কিছুক্ষণ পর চায়ের কাপে শেষ চুমুক দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দেব তাবাকশির পথে। মনে মনে ভাবছি, এই ভেজা সকালটা স্মৃতি রয়ে যাবে অনেক দিন। 30শে অক্টোবর মাজুয়া ফরেস্টের অরণ্যবাস হোমস্টেতে ব্রেকফাস্ট সেরে আমরা যাত্রা শুরু করলাম তাবাকশির পথে। পাহাড়ি রাস্তায় গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে, আর দুপাশে ছড়িয়ে আছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। ঢেউ খেলানো পাহাড়ের গায়ে চা বাগানগুলো সবুজ তরঙ্গের মতো লাগছে। দেখুন, যেন পৃথিবীর নিজ হাতে এঁকেছে রঙের মেলা। কি স্বপ্নময় দৃশ্য! মনে হয় যেন কোনো শিল্পীর তুলির আঁচলে আঁকা এই পৃথিবী। রং, আলো আর মেঘ মিলেমিশে তৈরি করেছে এক অপূর্ব সকাল। পাহাড়ের ঢালে এক টুকরো ফাঁকা জায়গায় এখানে বসেছে ছোট্ট এক মেলা। যেন প্রকৃতিও আনন্দে মেতে উঠেছে এই মেলায়। মনে হচ্ছে এই গাড়িটা যেন চলতেই থাকুক, বৃষ্টি ভেজা পাহাড়ি পথ ধরে, সবুজে মোড়া দিগন্ত ছুঁয়ে। আমি শুধু জানালার পাশে বসে তাকিয়ে থাকি আর হৃদয় ভরে নিই এই প্রকৃতির অনন্ত রূপে। বৃষ্টির ফোঁটাগুলো যেন সঙ্গীত হয়ে বাজে, আর মনটা ভিজে যায় এক অদ্ভুত শান্তিতে। আমরা এখন প্রায় পৌঁছে গেছি তাবাকশিতে। পাহাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে রংভাং নদী, তাবাকশির জীবনরেখা, প্রাণ স্রোত। অক্টোবরের 4 ও 5 তারিখে টানা প্রবল বৃষ্টিতে নদী ভয়ানক রূপ নিয়েছিল। তখনই ওই ব্রিজটা, যেটা এখন দূরে দেখতে পাচ্ছেন, ভেঙে গিয়েছিল প্রবল স্রোতে। পরে স্থানীয়রা মিলে এই কালভার্টের মতো অস্থায়ী ব্যবস্থা করে দিয়েছে, যাতে আবারও শুরু হয় গাড়ি চলাচল আর ফিরে আসে জীবনের ছন্দ। অবশেষে এসে পৌঁছলাম আমাদের আজকের গন্তব্যে, সোনাখাড়ি হোমস্টে। নামের মতোই জায়গাটা সত্যিই সুন্দরভাবে সাজানো, রিসর্টের মতো গোছানো এক হোমস্টে। অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই হোমস্টের প্রতিটি কোণেই ছড়িয়ে আছে যত্ন আর নান্দনিকতার ছোঁয়া। যে ঘরটাতে আজ আমরা থাকব, আগে সেটাই আপনাদের দেখাই। এই যে এই সুন্দর বটল হাউসটাই আজ আমাদের জন্য অ্যালট হয়েছে। বারান্দায় রয়েছে সুন্দর বসার ব্যবস্থা। বসে পাহাড়ের হাওয়া উপভোগ করার মতো এক আদর্শ জায়গা।
ঘরটা দেখুন, কি প্রশস্ত, কি পরিপাটি। ভেতরে সব কিছুই আছে, স্বাচ্ছন্দ্যে থাকার মতো ব্যবস্থা। বাথরুমটাও প্রশস্ত আর সঙ্গে গিজারের সুবিধা। চলুন এবার চারপাশটা ঘুরে দেখি। কি অপূর্বভাবে সাজানো এই বাগান আর হাঁটার পথ। চারপাশ ভরে আছে সবুজে আর রঙিন ফুলের ছোঁয়ায়। এমন পরিবেশে এসে মনে হয় সময়টা যেন একটু থেমে থাক এই নিস্তব্ধ মায়াময় পৃথিবীর কোলে। লাঞ্চ সেরে চলে এলাম রংভাং নদীর ধারে। দেখুন, এটাই সেই খরস্রোতা রংভাং নদী, যার গর্জনে পাহাড় কেঁপে ওঠে। আবার শান্ত সময়ে এই নদী যেন সঙ্গীত হয়ে বয়ে চলে।
আর ওপাশে দেখছেন ওই যে টেম্পোরারি রাস্তাটা, ঠিক ওটার উপর দিয়েই আজ আমরা পৌঁছেছি তবাকশির আমাদের হোমস্টেতে। আর এই যে ব্রিজটা, এ মাসেরই 4 আর 5 তারিখে প্রবল বর্ষণের ফলে রাংভাং নদী নিয়েছিল ভয়ঙ্কর রূপ। সেই তীব্র স্রোতের তোড়ে এক নিমেষে ভেঙে যায় এই ব্রিজটি। দেখুন একবার ভাঙা অংশের চারপাশের অবস্থা, কি ভয়াল শক্তিতে নদী কেটে নিয়ে গেছে তার পথ। ব্রিজের পাশে পার্ক ভিউ টি অ্যান্ড কফি হাউসের মালিক বলছিলেন 1968 সালের 4 অক্টোবর একইভাবে এই জায়গায় হয়েছিল ভয়াবহ বন্যা। সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, প্রায় 50টি পরিবার ভেসে গিয়েছিল নদীর জলে। বাঁশ আর কাঠের তৈরি অস্থায়ী পাটাতন পেরিয়ে এপাশে এসে চোখে পড়ল এক সুন্দর পার্ক। চলুন একবার ভেতরে যাই। চারপাশের দৃশ্যটা একবার দেখুন, কি অপূর্ব, তাই না? কিন্তু এই সৌন্দর্যের মাঝেও লুকিয়ে আছে এক স্মৃতি। নদীর দিকের অংশটা দেখুন, কিভাবে নদীর জলের তোড়ে ভেঙে গেছে পার্কের এদিককার অংশটা। আজ 31 অক্টোবর, তবাকশিতে সারা রাত ধরে টানা বৃষ্টি হয়েছে। সকালে এখনো ঝিরঝির করে বৃষ্টি চলছে। সকালে হোমস্টের লোকজন চায়ের পট আর সঙ্গে মেরিগোল্ড বিস্কুট দিয়ে গেছে। বাইরে তখন এক নাগাড়ে পড়ছে বৃষ্টি। আমি বারান্দায় ইজি চেয়ারে হেলান দিয়ে বসে, হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ, টিপ টিপ বৃষ্টির সুরে চুমুক দিচ্ছি এক শান্ত সকালকে। কি অপূর্ব সেই অনুভূতি! মনে হচ্ছে সময় যেন থেমে গেছে এই বৃষ্টি ভেজা পাহাড়ে। আর ঠিক তখনই হোমস্টের লোকজন এসে খবর দিল নদীর অবস্থা ভালো নয়, জল অনেকটা বেড়েছে। যে টেম্পোরারি রাস্তা দিয়ে আমরা কাল এসেছিলাম সেই রাস্তাটার ওপর দিয়েই এখন জল বইছে। তাই গাড়ি শুধু আমাদের লাগেজ নিয়ে পার হবে। আমাদের সবাইকে ভাঙা ব্রিজের ওপর দিয়েই এক এক করে হেঁটে পার হতে হবে। শুনে সত্যি বুকটা কেঁপে উঠল। আমরা তখন আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। মনে একটা অজানা ভয়, তবুও যেতে তো হবেই।
বৃষ্টির মধ্যেই এখন আমাদের গাড়ি চলছে নিউ জলপাইগুড়ির পথে। ড্রাইভার একটু ভয় পাচ্ছিলেন, যদি দুধিয়া ব্রিজ ভালোভাবে পার হওয়া না যায় তাহলে হয়তো সময় মতো নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। একটা কথা আপনাদের আমি আগে জানাতে ভুলে গেছি, তাবাকশির সোনাখাড়ি হোমস্টের পাশাপাশি আরও দুটি হোমস্টের যোগাযোগ নম্বর আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যারা আসতে চান তাবাকশির এই মায়াময় সৌন্দর্য দেখতে, তারা চাইলে এই নম্বরগুলোয় যোগাযোগ করতে পারেন। যাই হোক, আমরা এখন পাশে ভাঙ্গা দুধিয়া ব্রিজ রেখে টেম্পোরারি রাস্তার উপর দিয়ে নদী পার হচ্ছি। দেখুন পাশে সেই দুধিয়া ব্রিজ কিভাবে ভেঙে গেছে প্রবল বৃষ্টির তোড়ে। যাই হোক, শেষ পর্যন্ত নিরাপদে পৌঁছালাম আমাদের গন্তব্যে। আর এভাবেই শেষ হচ্ছে আমাদের এবারের ধোত্রে, টুমলিং, সান্দাকফু, মাজুয়া আর তাবাকশির সফর। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।